একটাই ফর্মুলা পড়ছো, সেটা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। তো আমি তোমাকে ফর্মুলাটা পড়াইছিলাম এইভাবে যে যদি এমন হয় সাপোজ x1 থেকে x2 পর্যন্ত এই ফাংশনটা দ্বারা, এই ফাংশনটা হলো y ইজ এ ফাংশন অফ x, তো এই ফাংশনটা দ্বারা x1 থেকে x2 পর্যন্ত আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটা বের করার ফর্মুলা কি পড়ছিলাম, x1 থেকে x2 ইন্টিগ্রেশন অফ y dx। এটা কিভাবে হইতো এর আগে অনেকবার বুঝাইছি, সেটা হলো x এর ক্ষুদ্র একটা মান dx এর জন্য y এর মানটা বের করে, খেয়াল করো মানে এই পুরো বড় একটা ক্ষেত্রফলের ক্ষুদ্র একটা অংশ হচ্ছে dx, আর y এক্সিস এর ভ্যালুটা হলো y। এই যে আয়তক্ষেত্রটা হইলো, সেই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ y ইন্টু d। এইরকম অনেকগুলো আয়তক্ষেত্র যদি আমরা যোগ করি, সাম করি, তাহলে আমরা এই ক্ষেত্রটা পাব। যোগ করাটাকেই ইন্টিগ্রেশন সাইন দ্বারা প্রকাশ করা হয়। ইন্টারেস্টিং বিষয় হইলো ভাইয়া, তোমাদের আমার বলা হয় এই সূত্রটা কিন্তু চাইলে এইভাবেও করা যায়। সাপোজ ক্ষেত্রটা যদি এমন হয় যে ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল নির্ণয় করতে পারছে, তো সেক্ষেত্রে এটা স্টার্টিংটা হলো y1, এন্ড হলো y2। আমি তোমাদের কাছে জানতে চাই তাহলে ক্ষেত্রফলটা কত হবে, আবদ্ধ ক্ষেত্রফলটা যদি y অক্ষের সাথে উৎপন্ন হয়, সেক্ষেত্রে তোমরা একই রকম ভাবে এটা ক্ষুদ্র একটা স্ট্রিপ নিবা, এটাকে বলবা dy, আর এই পার্টটা হলো x। তাহলে জানতে চাই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এই চিত্রের জন্য। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে y1 থেকে y2 ইন্টিগ্রেশন অফ x ইন্টু dy। যারা এখানে y ইজ এ ফাংশন অফ x, আর এই চিত্রে হবে x ইজ এ ফাংশন অফ y। আমি কি সবাইকে বোঝাতে পারছি? মানে এইটাকে জাস্ট ঘুরায় দিলে কি এটা হয়ে যাচ্ছে না? ক্লাসের সবাই জি ভাইয়া, ওকে, আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই বুঝছো। তো আমরা এতদিন মানে বেসিক্যালি সবগুলো অঙ্কে আমরা কিন্তু ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই করে, সরি ওয়াই ডিএক্স করে আসছি। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ওয়াই অক্ষের সাথে এরিয়াটা বের করাটা সহজ। তো এমন একটা রেয়ার অঙ্ক তোমাদের বইয়ে আছে, সেটা হলো 13 নাম্বার। এই কারণে আমি এটা এখনো পর্যন্ত করাই নাই, তো আজকে করাই দিচ্ছি। এই চ্যাপ্টারটা অবশ্যই আজকে আমরা শেষ করব এবং অন্য চ্যাপ্টারে যাব। তোমরা জানো যে তোমাদের যদি 10.7 শেষ হয়ে যায়, তো তোমাদের দুইটা চ্যাপ্টার বাকি থাকবে, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 8, যেটা কিনা আমরা ইনশাল্লাহ ঈদের আগে পরে আমরা করে ফেলবো। তো মে মাসে যদি তোমাদের মোটামুটি সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে যায়, তো অধ্যায় ভিত্তিক আমরা সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করবো নেক্সট মান্থে ইনশাল্লাহ। তো 13 নম্বরটা একটু দেখো। 13 নম্বর প্রশ্নে বলছে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বক্ররেখা। এটা কি বক্ররেখা ভেরা? অনেকবার তোমাদের বলছি, যেটার পাওয়ার 1 সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম পরাবৃত্ত এটা। তো যদি একটার পাওয়ারে স্কোয়ার থাকে আর একটা না থাকে, সেক্ষেত্রে সেটা পরাবৃত্ত হয়। এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। আর ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2, এটা হচ্ছে একটা সরল রেখা। এই সরল রেখাটা কেমন হবে? এক্স মাইনাস ওয়াই, মূলবিন্দুগামী সরলরেখা ভাইয়া। তো অক্ষ সংক্রান্ত সরল রেখা যদি প্রকাশ করো, তো এটা হবে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই মাইনাস 2। তার মানে এক্স অক্ষের ডানে 2 আর ওয়াই অক্ষের নিচে 2, তো এইভাবে হচ্ছে ছেদ করে। তাহলে আসো আমরা ডিটেইলটা চিত্রটা আঁকি এবং ক্ষেত্রটা ডিফাইন করার চেষ্টা করি। 13 নম্বর অঙ্ক, স্পেশাল একটা ম্যাথ, যেখানে ওয়াই ডিএক্স কেন হবে তুমি সেটা চিত্র দেখে বুঝতে পারবে। 13, এই কারণে এটাকে স্পেশাল বলে দিচ্ছি আজকে। মানে বেসিক্যালি আনকমন ম্যাথ গুলাই বাকি আছে। ভালো করে সবাই খেয়াল করো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটা হইলো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম
পরাবৃত্ত এরকম y স্কয়ার ইকুয়াল টু x। আর সেটা কি, মানে সরল রেখাটা ডানে 2 নিচে 2। তো এটা হচ্ছে আমার সরল রেখাটা। আমি কমপ্লিট চিত্রটা এঁকে নিই। এটা তো 0 0। তো এইটা হচ্ছে আমার পরাবৃত্ত, যেটা হচ্ছে x ইকুয়াল টু y স্কয়ার। আর এটা হলো আমার সরল রেখা, যেখানে y ইকুয়াল টু x মাইনাস 2। এরা এই সরল রেখাটা যে এরকম হইলো তা বুঝছো কিনা আমি একটু ব্যাখ্যাটা তোমাদের দেখাই দিই। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 2 দিয়ে ভাগ করলে এটা এমন হয় x বাই 2 প্লাস y বাই মাইনাস, মানে ডানে 2 নিচে 2। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। তো বক্ররেখা মানে পরাবৃত্ত আর সরল রেখা দ্বারা এই জায়গাটা আবদ্ধ হয়েছে না ভাইরা? আমি কি সবাইকে বোঝাতে পারছি? সরল রেখা আর পরাবৃত্ত দ্বারা এই কমন এরিয়াটা আবদ্ধ হয়েছে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? পরাবৃত্ত আর সরল রেখাটা দ্বারা এই জায়গাটা আবদ্ধ, যার মধ্যে এই পয়েন্টটা হলো আমরা জানি এটা হলো 2,0, এটা হলো 0,-। তো আমার খেয়াল করো, এটা এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করাটা একটু টাফ কেন? এক্স অক্ষের উপরেও একটু অংশ আছে, নিচেও একটু অংশ আছে। তো আমি বুদ্ধি করে যেটা করব সেটা হলো এমন, সেটা হলো আমি ওয়াই অক্ষের সাথে যদি নেই, এরা খেয়াল করো এটা হলো টপ আর এটা হলো। তো আমি ফার্স্ট অফ অল পরাবৃত্ত আর সরল রেখাটা সলভ করব, সমাধান করলে আমি ছেদবিন্দু দুইটা পাবো। তো সেই ছেদবিন্দু দুইটা দেখো, আমি যদি ওয়াই এর মানটা নির্ণয় করি তাহলে কি এই দুইটা পয়েন্ট পাবো না? এখানে আর এখানে পরাবৃত্ত আর সরল রেখা ছেদ। এরা ভালো করে বুঝে আমাকে বল, সরল রেখা আর পরাবৃত্ত এইখানে আর এইখানে ছেদ করছে কিনা। তো এই কারণে আমি ওয়াই এর মানটা ফার্স্টে নির্ণয় করে নিই। তো প্রদত্ত সরল রেখার সমীকরণ বা প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ x ইকুয়াল টু ওয়াই স্কয়ার, এটা হলো 1 নাম্বার। আর সরল রেখার সমীকরণ, প্রদত্ত সরল রেখার সমীকরণ দেখা যাচ্ছে তো না? প্রদত্ত সরল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু x মাইনাস 2। তো ভেরা 1 নাম্বার সমীকরণে আমি x ইকুয়াল টু ওয়াই স্কয়ার পাইছিলাম, সেই ওয়াই স্কয়ারটা এখানে বসাই। y ইকুয়াল টু ওয়াই স্কয়ার মাইনাস 2 সাজায় যদি লেখো y স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এটার মিডল টার্ম কি হবে? দুনিয়ার সবচেয়ে সহজ মিডল টার্ম, 2 1 কে 2, এটাই সেটা। তো y কমন নাও, y মাইনাস 2 প্লাস 1 কমন নিলে y মাইনাস 2। তোমাদের বোঝার সুবিধার জন্য বলে দিই, এই ক্ষেত্রফলটা যে y এর সাপেক্ষে নিতে হবে এটা বোঝার রাস্তা হলো, ক্ষেত্রফলটা দেখো এক্স অক্ষের উপরেও আছে নিচেও আছে। তুমি যদি এখান থেকে এই পর্যন্ত ক্ষেত্রফল হিসাব করে মানে পরাবৃত্ত থেকে সরল রেখা বাদ দাও তাহলে হয়তো হইতো, কিন্তু গ্যাঞ্জামটা হইলো এটা আবার নিচেও ক্ষেত্রফলটা আছে। তো y dx দিয়ে করা যাইতো কিন্তু অনেক ঝামেলা হতো। দ্যাট ইজ ওয়াই আমি এটাকে দেখো, এটাকে যদি আমি এই অক্ষের সাপেক্ষে চিন্তা করি তাহলে তোমাদের সবাইকে একটু বুঝায় না। এখানে y এর দুইটা মান হবে, হয় y ইকুয়াল টু 2 অথবা y ইকুয়াল টু মাইনাস 1। তার মানে y এর মান 2 কোনটা? পজিটিভ সাইডে 0,2, আর মাইনাস 1 কোনটা? এটা 0,-1। তো এবার যদি সবাইকে একটু বুঝাই, -1 থেকে 2 পর্যন্ত ফার্স্টে সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কোনটা? -1 থেকে 2 পর্যন্ত সরল রেখা দ্বারা এই ট্রাপিজিয়ামটা সবাই কি বুঝতেছো? -1 থেকে 2 পর্যন্ত আমি যদি x dy করি তাহলে আমরা -1 থেকে 2 পর্যন্ত সরল রেখা দ্বারা আবদ্ধ এরিয়াটা হচ্ছে এই ট্রাপিজিয়ামটা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই কোনো রেসপন্স আমি পাচ্ছি না।
তো আমি পড়াই যাই, তোমাদের রেসপন্স পাওয়ার আশা আমি গত ক্লাস থেকে ছেড়ে দিছি। তো -1 থেকে 2 পর্যন্ত সরল রেখা দ্বারা ওয়াই অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এইটা আর এটা সমান্তরাল রেখা, আর এটা সমান্তরাল না। আর ও আচ্ছা, তোমরা কি কথা বলতেছো? আমি কারো কথা শুনতে পাচ্ছি না, যাই হোক আমি এটা আরেকবার একটু কানেক্ট করতেছি। হেডফোনটা একটু প্রবলেম করতেছে মনে হয়। এখন কথা বলো তো দেখি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ওকে ভেরা, এবার একটু বলো তাইলে -1 থেকে 2 পর্যন্ত সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটা ট্রাপিজিয়াম ওয়াই অক্ষের সাথে, দেখতে পাচ্ছ? জি ভাইয়া। যদি একটু এই দিক থেকে দেখো তাইলে মনে হয় তোমার সুবিধা হবে। আর বলো -1 থেকে 2 পর্যন্ত এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোন জায়গাগুলো? এইখানে একটা বড় অর্ধেক স্মৃতিসৌধ, আর এইখানে পিচ্ছি একটা অর্ধেক স্মৃতিসৌধ, দেখতেছো? জি ভাইয়া দেখতেছি। এবার আমাকে বলো ট্রাপিজিয়াম থেকে এই দুইটা অংশ যদি বাদ দিয়ে দাও, পিচ্ছি আর ওই অংশ, তাহলে কি তুমি লাল কালিতে যে ডট ডট দিছি আমি যে জায়গাটার ক্ষেত্রফল বের করতে চাই সেটা বের হবে? সবাই কি বুঝতেছো? মানে এই অঙ্কটা পার্থক্য কোথায় অন্য অঙ্ক থেকে? পার্থক্যটা হলো এই অঙ্কে আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটা বের করছি। আশা করি আমি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি। তাহলে বলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমে -1 থেকে 2 এরপর হচ্ছে x - 2 এর ইন্টিগ্রেশন x dy, তাই না ভাইয়া? x dy, x কত বলতো? সরল রেখার x কত? কেউ বলতে পারবা সরল রেখার x কত? ভাইয়া y + 2 y + 2 dy। এটা বাদ দিবা কি ভেরা? -1 থেকে 2 পর্যন্ত পরাবৃত্তের x dy। পরাবৃত্তের x কত ভাইয়া? y স্কয়ার dy। আশা করি ক্লাসের সবাই বুঝছো। এই লাইনটা হলো ভাইটাল, মানে চিত্র আঁকাটা বুঝতে পারছো কিনা আর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের লাইনটা বুঝছো কিনা। ইন্টিগ্রেশন খুব সোজা, কারণ তোমরা এর চেয়ে কঠিন ইন্টিগ্রেশন করে ফেলছো। ভেরা, এটা যদি তুমি x dy দিয়ে করতে চাইতা অঙ্কটা অনেক টাফ হইতো। তুমি নিজে একটু চিন্তা করে দেখো, অনেক টাফ হয়ে যেত। সবাই কি আমার কথা বুঝতেছো? বুঝতেছি। ওকে ফাইন, সো এটা কন্টিনিউ করো। আমার মনে হয় বাকিটুকু তোমরা ইজিলি করতে পারবা। y dy কে ইন্টিগ্রেট করলে কি হয়? y²/2। 2 dy কে করলে কি হয়? 2y। y² কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা? সোজা প্রশ্ন, y³/3। তোমাদের যদি মনে থাকে হুবহু এইরকম একটা ম্যাথ আমি লাস্ট ক্লাসে করছিলাম, আমি যদি হোয়াইট বোর্ডটাকে তো আটকানো যাই হোক ঘুরাই দিতাম, তাইলে তুমি বুঝতে এটাই 17 নম্বর অঙ্ক ছিল। হোয়াইট বোর্ডটাকে আমি যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ঘুরাই দিই, এটাই 17 নম্বর। সবাই কি আমার কথা বুঝতেছো? লাস্ট ক্লাসে আমরা এই ম্যাথটা করে দিয়েছিলাম তোমাদের। তোমরা যদি লাস্ট ক্লাসের এই রেকর্ডিংটা দেখে থাকো, যারা এই 10.7 এর চারটা রেকর্ডিং খুব ভালো করে জিনিসগুলো দেখার চেষ্টা করো। হ্যাঁ, কোনো জায়গায় যদি কনফিউশন থাকে, কনফিউশন কিছুটা থাকবে, আমি আগেই সরি বলে দিছি তোমাদের কাছে, যে যেহেতু আমি কনিক চ্যাপ্টারটা পড়াইনি, পরাবৃত্তের ইকুয়েশন, অধিবৃত্তের ইকুয়েশন, এগুলো হয়তো একটু বুঝতে সমস্যা হইতে পারে। এটা সবার হবে, কারণ কেউই তো আর কনিক পড়ে না, বুঝছো? সো তুমি এটা নিয়ে ওয়ারিড হয়েও না। ওয়াই এর জায়গায় 2 বসায় দাও, কত হয়? 4/2 + 4 মাইনাস -1 বসাও, হাফ -2, 1/3 বাইরে আসলো, 2 কিউব মাইনাস -1 কিউব মানে 1 কিউব, কত হয়? 2 4 6।
তো এটা হলো -½ প্লাস 2, 2 কিউবে 8 আর 1 এ 9, 9/3 টু -3, 6 আর 2 এ 8, 8 থেকে 3 গেলে 5, 5 -½ 9/2। আমি জানি না তোমাদের মনে আছে কিনা যে 17 নাম্বার অ্যান্সারটাও মনে হয় 9/2 বর্গ একক, কারণ এটা হুবহু উল্টায় দিলে এটা y অক্ষের সাথে হয়েছে, ওইটা x অক্ষের সাথে। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? আমার ধারণা ইন্টিগ্রেশন তোমাদের বোঝানোর কিছু নাই, চিত্রটা বুঝতে হবে ভেরা। x = y², x এর পাওয়ার যেহেতু 1, x অক্ষের সাপেক্ষে প্রতিসম। আর দেখো x আর y² দুইটার আগে যেহেতু প্লাস আছে, এই কারণে এটা ডানে গেছে। ভেরা বলো তো মাইনাস থাকলে কি হয়? মাইনাস থাকলে কিন্তু এটা বামে যাইতো। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? ভেরা আমি একটু চিত্রটা যদি তোমাদের ভালো করে বুঝাই, এটা কাজে লাগবে তোমাদের। এটা হলো y² = 4ax যখন এর মানটা পজিটিভ, আর এটা হলো y² = 4ax যখন এর মানটা নেগেটিভ। এইটা হচ্ছে x² = 4ay যখন এর মানটা পজিটিভ। এর মান নেগেটিভ হইলে কোন দিকে যাবে বলো? নিচে। নিচে। তবে একটা জিনিস খেয়াল করো, এইটা কিন্তু সবগুলাই মূল বিন্দুগামী, মানে x এর মান 0 হইলে y এর মানও 0 হয়। অনেক সময় এমন আছে যে মূল বিন্দুগামী নাও হইতে পারে। মূল বিন্দুগামী না, সেটা তুমি বুঝবা কিভাবে? আমি একটা ওয়ে বলি। সাপোজ y² = 4ax, আদার কোনো কনস্ট্যান্ট নাই, এর সাথে যদি একটা কনস্ট্যান্ট থাকে তখন কিন্তু এটার মূল বিন্দুগামী হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? সাপোজ একটা উদাহরণ দেই, তাহলে তুমি বুঝতে পারবা। সাপোজ y² = 1 - x, এটা কি মূল বিন্দুগামী পরাবৃত্ত? না ভাই। নো। আচ্ছা, এটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম এটা বলো? x অক্ষের সাথে। x অক্ষের সাপেক্ষে। x অক্ষের সাপেক্ষে প্রতিসম, এটা ডানে যাবে নাকি বামে যাবে? মানে x অক্ষের সাপেক্ষে এইটা নাকি এটা বামে যাবে, কারণ একটা মাইনাস আছে। x এর আগে বা y² এর আগে যদি মাইনাস থাকে তাহলে বামে যাবে, মনে রাখো ভাইয়া। ওকে, সো এবারে আমরা ভাইয়া, তোমাদের হয়তো মনে আছে ইতিপূর্বে তোমরা পরাবৃত্ত পড়ছো। আচ্ছা, ওইটা শেষ করে নিব আমরা। বৃত্ত আর পরাবৃত্তের দুইটা অঙ্ক বাদ আছে, আমরা একটু শেষ করে নিই। 16 2 নাম্বার। আজকে যে অঙ্কগুলো করব একটু ব্যতিক্রম ধর্মী, সবগুলো আলাদা এবং এটা সুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ভেরা এখানে বলছে যে x² + y² = 25 বৃত্ত আর f of x = 0। f of x = 0 মানে হলো x - 3 = 0, দ্যাট ইজ x = 3। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তোমাদের কাছে আমার প্রশ্ন, x² + y² = 25, এইটা কি জিনিস? বৃত্ত। সেই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? 0 0 আর 5। এক্সেলেন্ট, 0 0 আর 5। ক্লাসের কোন সেই বুদ্ধিমান স্টুডেন্ট যে বলতে পারবা যে x = 3 এইটা কি জিনিস? y অক্ষের সমান্তরাল। সরল রেখা, তাই না? y অক্ষের সমান্তরাল সরল রেখা। এক্সেলেন্ট। তো আসো আমরা চিত্রটা আঁকি। ভাইয়া একটু 9 নাম্বারের শর্টকাটটা বুঝাই দিয়ে না বুঝছেন? 9 নাম্বার কি, যে উপকেন্দ্রিক লম্ব? না ভাইয়া, তো শর্টকাট ভাইয়া 9 নাম্বারের ছিল এটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বলে দিন। 16 2, এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশাল এক্সামের জন্য চরম ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করুন। এরা সবাই কি বুঝতে পারো? এটা হলো x² + y² = 25 বৃত্ত। যে বৃত্তটার কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে 5, এই কারণে এই বিন্দুটা স্থানাঙ্ক 5,0 হয়েছে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে?
জি ভাইয়া। এরা বলো তো x ইকুয়াল টু 3 কি ধরনের সরল রেখা হবে? এটা হচ্ছে x ইকুয়াল টু 3, y অক্ষের সমান্তরাল সরল রেখা। এখন এইটা হলো সাপোজ একটা পিজা, আর এখানে তুমি একটা হ্যাপি বার্থডে করলা। এই হ্যাপি বার্থডে করার ফলে এই যে পিজাটা তুমি দেখতে পাইতেছো, পিজাটা দুইটা ভাগে ভাগ হয়েছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, তাই না ভাইয়া? সাপোজ এই একটা পিজা আমি আর তুমি দুজন মিলে খাবো, এই ভাগ করলাম। এই ভাগটা হলো ক্ষুদ্রতর ভাগ যেটা তুমি খাবা, আর এই পার্টটা হলো বৃহত্তর ভাগ যেটা আমি খাবো। তো বলছে তুমি যে অংশটুকু খাবা মানে ক্ষুদ্রতর অংশ, সেই অংশটার ক্ষেত্রফল। তার মানে কি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? সরল রেখা এবং বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল। এবার প্রশ্নটা পড়ো, প্রশ্নটা ভালো করে পড়ো সবাই, মনোযোগ দিয়ে। সবাইকে বুঝছো ভাইয়া? বৃত্ত সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। যদি বড় অংশ বলতো তাহলে কোনটা হইতো বলো তো ভাইয়া? এই অংশটা হইতো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আমি জানতে চাই যে অংশটা আমাকে বের করতে বলছে সেই অংশটার স্টার্টিংটা কত? এটা কত? 3,0। তাইলে এই অংশটার লিমিট যে 3 থেকে 5 হবে তা কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। 3 থেকে 5 পর্যন্ত ইন্টিগ্রেশন অফ y dx যেই জায়গাটা বের হবে তাকে যে 2 দ্বারা গুণ করতে হবে তা কি বুঝতে পারো? যেই জায়গাটুকু বের হবে তাকে 2 দ্বারা গুণ করতে হবে, কারণ 3 থেকে 5 পর্যন্ত আমি x অক্ষের উপরের পার্টটা পাবো। আমার ক্ষেত্রফল তো দুইটা পার্ট মিলে, এই কারণে এই দুইটা পার্ট যে সিমেট্রিক তা কি বুঝো ভাইয়া? জি ভাইয়া। ক্লাসের সবাই? তো ভাইয়া আমি এখানে লেখা একটু কমায় দিলাম। প্রদত্ত বৃত্তের সমীকরণ এত, সরলরেখার সমীকরণ এত। বৃত্ত এবং সরলরেখা দ্বারা, বৃত্ত এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কি হবে ক্লাসের কে কে বলতে পারবা? 2 ইন্টু 3 থেকে 5 ইন্টিগ্রেশন অফ y dx। আমি কি বুঝাতে পারছি সবাইকে? 2 দ্বারা কেন গুণ হইল ভাইয়া? উপরের অংশটুকু বের করব পজিটিভ অংশ, এখান থেকে যখন y বের করবা তখন কি তুমি পজিটিভ মানটা নাও না? জি ভাইয়া। 3 থেকে 5 y মানে কত এখান থেকে বলো? √25 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। √25 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স 3 থেকে 5। এই অঙ্কে কি প্রতিস্থাপন করতে হয় তা কি আমাকে এখনো বলতে হবে? ইতিপূর্বে আমি 3 বার বলছি। x ইকুয়াল টু 5 sin থিটা। এক্সেলেন্ট। পাশে আমরা প্রতিস্থাপনটা করব। ধরি x ইকুয়াল টু 5 sin থিটা, dx ইকুয়াল টু 5 cos থিটা d থিটা। ক্যালকুলেশনটা হালকা ঝামেলা, এই কারণে এটা করাই দিচ্ছি, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এটা x, এটা থিটা, এটা 3, এটা 5। যারা প্রথমে 5 বসায় আমাকে সহযোগিতা করো। 5 বসাইলে থিটার মানটা কত? অনেক সহজ, পাঁচ π/2। এক্সেলেন্ট। 3 বসাইলে অনেক গ্যাঞ্জাম, 3/5 sin থিটা 3/5, থিটা হবে sin ইনভার্স 3/5। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। এখানে মানে এই মানটাই রেখে দিবা, মানে দশমিকে ক্যালকুলেটরে এখনই বের করো না। তো আমরা এবার প্রতিস্থাপনটা করি, আসো মানটা বসাও। এক্স এর জায়গায় 5 sin থিটা বসাইলে কি হয়?
sin ইনভার্স 3/5 পাই বাই 25 মাইনাস 25 sin স্কয়ার থিটা 5 cos থিটা d থিটা। এর একটু জানাও এটা কত হয়, একবারে বলবা। একবার 5 cos থিটা আর 5 cos থিটা আছে, তাইলে একবারে কি হয়? 25 cos স্কয়ার থিটা। আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? এটা 5 cos থিটা হয়, এটা 5 cos থিটা গুণ হইলে 25 cos স্কয়ার থিটা। সবাই কি লাস্ট লাইন পর্যন্ত বুঝছো? জি ভাইয়া। ফাইন। এবার আমরা জানি cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে 2 লাগে, 2 বাইরে আছে আর ভিতরে আছে 25। 25 লাগবে না, 25 বাইরে পাঠাও, 2 ভিতরে আনো। কথা কি বুঝতে পারছো সবাই? কেন 2 লাগবে তা নিশ্চয়ই সবাই জানো। 2 cos স্কয়ার থিটা ফর্মুলা কি? অসংখ্যবার বলছি, আবার বলি, 2 cos স্কয়ার থিটা 1 plus cos 2 থিটা। 1 plus cos 2 থিটা d থিটা। এটাকে 2 টুকরা করলে একবারে বলো d থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? একবারে বলো। d থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? থিটা যে cos 2 থিটা d থিটা half sin 2 থিটা। থ্যাংক ইউ। এখানে লিমিটটা একটু জঘন্য, ভয় পায় না, মানটা বসাও, আপার মাইনাস লোয়ার। পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ, এই মানটা এখানে বসাও। সাইন পাই বাই 2 বসালে পাই মাইনাস সাইন 2 সাইন ইনভার্স 3/5। হ্যাঁ, তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, ক্যালকুলেটর আছে কারো কাছে? এই মানটা কত হয় একটু বলবা? এই মানটা সাইন 2 সাইন ইনভার্স 3/5 একটু জানতে চাই কত হয়। সাইন 2 সাইন ইনভার্স 3/5 ভ্যালুটা কত হয় আমাকে একটু জানাও। 24/25। 24/25। এক্সেলেন্ট। এবার ভিতরে গুণ করো। 25 পাই বাই 2 25 সাইন ইনভার্স 3/5 এরা সাইন 180 মানে 0 প্লাস 25/2 ইনটু এটা মাইনাস 24/25। এরা এটা 0 আর এটা মাইনাস 24/25। 25 কাটা 24 কে 2 দিয়ে ভাগ করলে 12 হয়। এই জঘন্যটাই মনে হয় অ্যান্সার। একটু মিলায় দেখবা ভাইয়া বইয়ের অ্যান্সার। এত বর্গ একক, মোস্ট প্রবাবলি এটাই বোধ হয় অ্যান্সার। আমি কি ঠিক বলছি? ভাইয়া এই ভ্যালুটা খালি একটু কষ্ট করে ক্যালকুলেটরে বের করে নিতে হয়েছে, আদারওয়াইজ বাকি পার্ট গুলা সহজ, এর আগেও তোমরা করে আসছো। অ্যান্সারটা মিলাইছো সবাই? ফাইন। মোস্ট প্রবাবলি অ্যান্সার ঠিকই আছে। যাই হোক, আমি ওকে। তো এবার যারা আমাদের যেটা বাকি আছে, শুধু তোমাদের হয়তো মনে আছে আমরা ইতিপূর্বে পরাবৃত্ত উপবৃত্ত পড়াইছি, কনিকের আরেকটা পার্ট আছে তার নাম হলো অধিবৃত্ত। অধিবৃত্তের 4 প্রকার ইকুয়েশন হয়। আমি ইকুয়েশন গুলো আপাতত লিখে দিচ্ছি যেন তোমরা দেখলে চিনতে পারো এটা অধিবৃত্ত। অধিবৃত্তের বইয়ের 2টা ম্যাথ আছে। তো অধিবৃত্ত সাধারণ সমীকরণ, অধিবৃত্তের চিত্র কেমন তাও আমি বলে দিচ্ছি। এক,
এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তোমাদের হয়তো মনে আছে এটা প্লাস হইলে কি হইতো? উপবৃত্ত। উপবৃত্ত, থ্যাংক ইউ। তো অধিবৃত্তের এই 4 প্রকার ইকুয়েশন। যারা অধিবৃত্তের এই 4 ধরনের ইকুয়েশন হয়, অধিবৃত্তের চিত্র হচ্ছে, সাধারণ চিত্র হচ্ছে এরকম। পরাবৃত্ত যেমন হয়, অধিবৃত্ত হচ্ছে ঠিক তার, আমি কি বলবো, ডাবল, মানে একটা পার্টকে আমরা পরাবৃত্ত বলি না? তো অধিবৃত্ত হচ্ছে এই পাশে একটা, এই পাশে একটা, এটা ঠিক উপবৃত্তের অপোজিট। মানে আমি যদি তোমাকে একটু বুঝায় বলি, উপবৃত্ত ছিল ডিম, তো ডিমটা ফাটায়া খোসা দুইটা যদি দুই পাশে ছড়ায় দাও তাইলে হয়ে যায় অধিবৃত্ত। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। তো ইকুয়েশন 4টা একটু দেখে নাও। আর আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে বৃত্ত কি সবসময় কেন্দ্র 0 0ই হয়? বলো তো ভাইয়া, মানে বৃত্তের কেন্দ্র কি অলওয়েজ 0 0? মানে বৃত্ত এদিকেও হইতে পারে না? জি ভাইয়া। জি ভাই। সবাই কি আমার কথা বুঝতেছো? তার মানে অধিবৃত্ত কিন্তু সবসময় যে এমন হবে নট নেসেসারি। অধিবৃত্ত কিন্তু এমনও হইতে পারে, মানে একটু ডানে চেপে গেছে বা একটু উপরে, মানে ওয়াই অক্ষের সাপেক্ষেও কিন্তু হইতে পারে। আমার কথা কি সবাই বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। ওকে, সো এই 4 টাইপের অধিবৃত্ত হয়। আমরা দেখবো যে কোনটা কোন টাইপের মধ্যে পড়ছে। আসো আমরা একটু অধিবৃত্তের 2টা ম্যাথ আছে, করে ফেলি। এই লাস্ট 2টা দেখো, 19 আর 20 নাম্বার। xy ইকুয়াল টু সি স্কয়ার, এখানে পার্টিকুলারলি অধিবৃত্ত বলেই দিছে, না বললেও তোমরা কি বুঝতে পারতা xy ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে এইটা একটা অধিবৃত্তের সমীকরণ। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আর এই দুইটা কি জিনিস ক্লাসের কে বলতে পারবা? x y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল সরল রেখা। তাহলে এই 3টা দ্বারা আর x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে। আমরা চিত্রটা একটু আঁকি। অঙ্ক খুবই সহজ, আর আমি আগেও বলতেছি ইন্টিগ্রেশন কিন্তু সোজা, কিন্তু তোমাকে ইকুয়েশন দেখে পারফেক্টলি চিত্রটা আঁকতে হবে। এইটা স্বীকার করার কোনো উপায় নাই, মানে অস্বীকার করার কোনো উপায় নাই যে কনিক আগে পড়ায় নিলে তোমার এই চ্যাপ্টারটা পড়তে অনেক সুবিধা হইতো। এখন আনফরচুনেটলি পড়ানো হয় নাই, পড়ানো। 19 নাম্বার। ভাইয়া 3 নাম্বারটা কি ভাই xy কিন্তু সি স্কয়ার হবে? ওইটারে সি আরে স্কয়ার। ভাইয়া, না না না, মানে কনস্ট্যান্ট, সোজা কথা। সি স্কয়ার কি একটা কনস্ট্যান্ট না ভাইয়া? আমার কথা বুঝছো? মানে কনস্ট্যান্ট, ধরো 5 25 হইলেও তো কনস্ট্যান্টই হয়, তো সি স্কয়ার এটা কোনো ব্যাপার না। ভাইয়া প্রশ্নে কি বলছে ভালো করে শোনো। xy ইকুয়াল টু সি স্কয়ার, এটা হলো অধিবৃত্ত। x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, আর x অক্ষ। ভালো করে বুঝো, অধিবৃত্ত x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, আর x অক্ষ, এই 3টা মিলায় 4টা মিলায় কোন জায়গাটা আবদ্ধ হয়েছে বলতো? অধিবৃত্ত এই সরলরেখা, এই সরলরেখা, x অক্ষ মিলায় এই জায়গাটুকু আবদ্ধ হয়েছে না? সবাই কি আমার কথা বুঝতেছো? এরা আমার একটা কথা মনোযোগ দিয়ে শোনো, এটা কি নিচেরটা হবে? না ভাই। এরা নিচেরটা হবে না, কারণ আমাকে বলে দিচ্ছে x অক্ষ আছে। তো x অক্ষ যেহেতু আছে, এরা ভালো করে বুঝো, তার মানে এটা একটা ব্যারিয়ার, এইটা একটা ব্যারিয়ার, এটা একটা ব্যারিয়ার, এইটা একটা, তার মানে এতটুকু অংশ ক্ষেত্রফলই বের করতে হবে। আমাকে বলো x অক্ষ কথাটা যদি না বলতো তাহলে কি নিচের অংশটাও হইতো না? x অক্ষ কথাটা যদি না বলতো তখন কিন্তু 2 দ্বারা গুণ করতে হইতো। সবাইকে আমার কথা স্পষ্টভাবে বুঝছো? x অক্ষ কথাটা যদি মেনশন না করতো তাহলে কিন্তু এই অংশ আর এই অংশ দিতেই।
আর এখন বলছে অধিবৃত্ত এই সরলরেখা এক্স অক্ষ এই চারটা দ্বারা আবদ্ধ হচ্ছে। সবাই কি আমার কথা বুঝতেছো? তো আমি এগুলো আর মেনশন করলাম না। আমরা সবসময় পজিটিভ সাইডটার ক্ষেত্রফল বের করি না। আমাকে বলা হয়েছে এক্স অক্ষটাও আছে, এইটা একটা ব্যারিয়ার, তার মানে এইটা একটা ব্যারিয়ার, এটা একটা ব্যারিয়ার, এটা একটা ব্যারিয়ার, এটা একটা ব্যারিয়ার, এই চারটা দ্বারা এইটুক। যদি এক্স অক্ষ কথাটা মেনশন না করতো তখন এই সরলরেখা অধিবৃত্ত দুইটা জায়গায় হইতো। বুঝাতে পারছি ক্লিয়ারলি? না বুঝতে পারলে আমাকে আবার জিজ্ঞাসা করতে পারো, আমি বুঝাই দিই। হ্যাঁ, নিচেরটাকে ভাই এক্স অক্ষ দ্বারা বলা যায় না, এক্স অক্ষ দ্বারা, হ্যাঁ এক্স অক্ষ দ্বারা বলা যায়, কিন্তু ক্ষেত্রফলটা নেগেটিভ। এরা সবসময় মনে রাখবা এক্স অক্ষের উপরের সাইডটা পজিটিভ হয়, নিচের সাইডটা হয় নেগেটিভ ক্ষেত্রফল। সবাই কি আমার কথা বুঝতেছো? এই কারণে আমরা সবসময় উপরেরটা বের করে এইটাকে 2 দিয়ে গুণ করে দেই, তাহলে কি দুইটাই ক্ষেত্রফল হবে। কিন্তু এইটা তো চাই নাই, আমাকে বলছে যে এক্স অক্ষ আর সরলরেখা আর অধিবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে উত্তরটা আইদার উপরেরটা অথবা নিচেরটা, তো সবসময় তুমি উপরের পার্টটা বের করবে। আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারছি? জি ভাই বুঝতে পারছি। ওকে, সো এটা হলো অধিবৃত্ত, এটা হলো সরলরেখা, এটা আরেকটা সরলরেখা। এনিওয়ান ইন দা ক্লাস যে অধিবৃত্ত এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু বি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কে কে বলতে পারবা? লিমিটটা কত হবে? লিমিটটা মনে হয় পারবা? এ থেকে বি, ঠান্ডা মাথায় এ থেকে বি ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। বলবা একটু ওয়াই কত? কেউ কি বলতে পারবা ওয়াই কত? সি স্কয়ার বাই স্কয়ার বাই এক্স। এখানে বললাম ভেরি গুড। সি স্কয়ার ইজ এ কনস্ট্যান্ট, সি স্কয়ারটা বাইরে আসবে। আমি জানতে চাই 1 বাই x কে ইন্টিগ্রেট করলে কি হয়? 1 বাই ln x ln x। থ্যাংক ইউ। লিমিট a থেকে b, আপার মাইনাস লোয়ার, ln b মাইনাস ln a। জানতে চাই ln এর বিয়োগ মানে ln কি? b বাই a। ln b বাই a। তোমরা খেয়াল করো অঙ্কটা তো মারাত্মক লেভেলের সহজ, এই যে 3-4 লাইন, কিন্তু আমি তোমাকে চিত্রটা কতক্ষণ ধরে বুঝাইছি, তাই না? আমি কি ঠিক বলছি? অঙ্কটা তো এতটুকু, আমার মনে হয় চিত্র না আঁকলেও তুমি অঙ্কটা করে ফেলাইতে পারতা। আমি কি ঠিক বলছি? ফাইন, 20 নাম্বারটায় আসো। দুইটা অঙ্ক বাদ আছে, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রশ্ন ভালো করে পড়ো। বলছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ, অধিবৃত্ত বলে দিছে, না বললেও আমরা বুঝতাম। রুট এক্স প্লাস রুট ওয়াই যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা অধিবৃত্ত হয়। স্থানাঙ্কের অক্ষ দুইটা দ্বারা, স্থানাঙ্কের অক্ষ দুইটা কি ভেড়া? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। মানে প্রশ্নে বলছে যে এই অধিবৃত্ত আর স্থানাঙ্কের অক্ষ দ্বারা যেই ক্ষেত্রফলটা আবদ্ধ হয়েছে তাই সেটা নির্ণয় করো। তোমাদের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, দেখি এই উত্তরটা দিতে পারো। যারা অধিবৃত্ত যদি এমন হয়, বলো স্থানাঙ্কের অক্ষের সাথে এইটা কি কোনো জায়গা আবদ্ধ করছে? না ভাই। তার মানে আমি শিওরলি বুঝতেছি যে অধিবৃত্তটা এমন হবে না। তাহলে কেমন হবে? অধিবৃত্তটা নিশ্চয়ই স্থানাঙ্কের এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করবে। তার মানে অধিবৃত্তের চিত্র তো এমন, তার মানে অধিবৃত্তের চিত্রটা হবে এইটা। আমার কথা কি বুঝতে পারছো? স্থানাঙ্কের অক্ষকে ছেদ না করলে কখনো কি স্থানাঙ্কের অক্ষের সাথে ক্ষেত্রফল বের করতে বলতো? না ভাইয়া, সবাই কি বলতো আমার না। কথা বুঝতেছো? তো আমাদের এইখানে বুঝতে হবে যে এইটা স্থানাঙ্কের অক্ষকে ছেদ করছে। আনফরচুনেটলি কিভাবে কেন ছেদ করে এই ব্যাখ্যাগুলো তোমাদের এখন দিতে পারতেছি না। তোমরা এটা বুঝে নিবা যে যেহেতু স্থানাঙ্কের অক্ষের সাথে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে অধিবৃত্তটা অবশ্যই স্থানাঙ্কের অক্ষকে ছেদ করবে।
ওকে, তাহলে এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে ছেদ করলে এটার সমীকরণটা হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। আচ্ছা, অনেকের ভাইয়া মনে প্রশ্ন, বৃত্তটা উল্টা ভাইয়া দিকে এটা, হয় না কি জন্য? হ্যাঁ উল্টা দিকেও হইতে পারতো, এর মানের উপরে নির্ভর করে। বুঝতে পারছো? মানে আমরা সাধারণত ফার্স্ট কোয়াড্রেন্টেই ক্ষেত্রফলটা বের করি না। আমার কথা কি কেন বুঝতে বের পারছো? করি ভাইয়া? কারণ ক্ষেত্রফলটা পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, আদারওয়াইজ ক্ষেত্রফলের মান মাইনাস আসবে। মাইনাস আসলে তোমরা কি বলো? ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, প্লাসই বলো। এই কারণে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টেই বের করি যেন ক্ষেত্রফলটা পজিটিভই হয়। আমার কথা বুঝছো? জি ভাইয়া। কারণ ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তুমি যদি এটা এক্স সেকেন্ড কোয়াড্রেন্টে বা থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু এটা মাইনাস হয়ে যাচ্ছে একটা পার্ট, তো ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, অনেকের মাথায় প্রশ্ন আসে, ভাইয়া খালি এইটার সমীকরণই কি এটা? আমার উত্তর হচ্ছে না, এই দুইটা মিলেই কিন্তু সমীকরণ এটা। আমার কথা কি বুঝতে পারছো? ক্লাসের জি সবাই, ভাইয়া। দুইটা মিলেই কিন্তু সমীকরণ এটা। আচ্ছা, তোমাদের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, হাত তুলবা। এই অধিবৃত্ত এক্স অক্ষ ওয়াই অক্ষ, অধিবৃত্ত এক্স অক্ষ ওয়াই অক্ষ, তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল উপরেরটা হবে নাকি পুরো পার্টটা হবে? উপরেরটা। শুধু উপরেরটা হবে, শুধু এই অংশটুকু হবে, দুই দ্বারা গুণ হবে না। যদি এক্স অক্ষ কথাটা না বলে বলতো অধিবৃত্তর সাথে ওয়াই অক্ষের আবদ্ধ এরিয়াটা কত, এক্স অক্ষ নাই, তখন দুইটাই হইল। আমি কি বুঝাতে পারতেছি কিছুটা? ভাইয়া এক্স অক্ষ তো অধিবৃত্ত উপরে নিচে দুই দিকেই আছে। এক্স অক্ষ উপরে নিচে দুই দিকেই আছে। আমি তোমাকে বললাম যে এটা একটা কেক, হ্যাঁ, আর আমি তোমাকে এই ভাগটা করলাম, তাইলে কি তুমি পুরোটাই কেকটা পাইতা না? এই আর এই স্লাইস করছি, তাহলে তুমি পুরোটাই। এখন আমি বলছি এই এই এই, তাহলে স্লাইস কোনটা? বললাম যে কমন এরিয়াটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কি উপরের পার্ট অথবা নিচের পার্ট যে কোনো একটা হবে না? আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। আমি আপ্রাণ চেষ্টা করতেছি বোঝানোর, যেহেতু অধিবৃত্ত আগে পড়ো নাই তোমরা। তো তোমরা মনে রাখবা ভেড়া, যদি একটা ব্যারিয়ার থাকে তাহলে সবগুলার কমন এরিয়াটা হলো ক্ষেত্রফল। এক্স অক্ষ ওয়াই অক্ষ অধিবৃত্ত সব মিলায়া কতটুকু। আমার কথা কি বুঝছো? এবার ছোট্ট খাট্ট দুটা প্রশ্ন করব। এইটা তো 0-0। ক্লাসের কোন একটা স্মার্ট স্টুডেন্ট বলো যে শেষ কত, কে পারবা এটার লিমিটের লাস্ট রুট এ কমা 0। কাছাকাছি ছিল, a,0 হবে। মানে এক্স অক্ষে ওয়াই শূন্য, ওয়াই যদি শূন্য হয় তাহলে রুট এক্স ইকুয়াল টু রুট এ, এক্স ইকুয়াল টু কত? এ। এ। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে চিত্রটা আঁকলে আশা করি সবাই বুঝছো। প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। তো স্থানাঙ্কের অক্ষের সাথে অক্ষদ্বয় দ্বারা এর ক্ষেত্রফল আবদ্ধি স্টার্টিং 0 থেকে a ইন্টিগ্রেশন অফ y dx। কোন সেই স্টুডেন্ট যে বলতে পারবা y কত? রুট এ মাইনাস রুট। ভাইয়া রুট এ মাইনাস রুট এক্স এর হোল স্কয়ার। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এবার হোল স্কয়ারটা ভাঙায়া ইন্টিগ্রেশনটা আসো কমপ্লিট করি আমরা। এ রুট এ মাইনাস রুট এক্স হোল স্কয়ার কত হয়? a মাইনাস 2 রুট এ এক্স প্লাস এক্স ডিএক্স। তিন টুকরা করো ভাইয়া। a কনস্ট্যান্ট 0 থেকে a dx, 2 রুট a 0 থেকে a x টু দি পাওয়ার হাফ dx, 0 থেকে a x dx। এরা তিনটা পার্ট করছি, সবাই কি বুঝছো?
ক্লাসের সবাই জানতে চাই dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? 1. x x টু দি পাওয়ার হাফ কে ইন্টিগ্রেট করলে কি হয়? x টু দি পাওয়ার 3/2 নিচে 3/2 আর ফাইনালি x dx কে ইন্টিগ্রেট করলে x²/2 আপার মাইনাস লোয়ার লিমিট a মাইনাস 0 এই 3/2 উল্টায়া বাইরে আসলে 4√a/3 এর পাওয়ারে 3/2 হাফ a স্কয়ার মাইনাস 0। এবার ক্লাসের কে কে বলতে পারবা a টু দি পাওয়ার 3/2 মানে কত? এনিওয়ান ইন দ্য ক্লাস যে বলতে পারবা a টু দি পাওয়ার 3/2? Root a cube. রুট a কিউব কি হয় আরেকটু ভালোভাবে বলো দেখি। a রুট a, আশা করি বুঝছো ভেরা। √3 কে কিউব করলে 3√3 হয়, মনে আছে? ছোটবেলায় পড়ছি। a টু দি পাওয়ার 3/2 মানে হলো a রুট a। সবাই কি আমার কথা বুঝতে পারো? Yeah. আচ্ছা, রুট a আর রুট a গুণ হলে a হয়, আর একটা a আছে, a স্কয়ারই হবে আবার। তো এখানে যেটা হচ্ছে আলটিমেটলি সেটা হলো a স্কয়ার মাইনাস 4a²/3 a²/2 লসাগু হলো 6 6a স্কয়ার মাইনাস 8a স্কয়ার প্লাস 3a স্কয়ার। তো 6 আর 3 এ 9, 9 থেকে 8 গেলে 1/6a স্কয়ার বর্গ। আই গেস আমরা বুঝতে পারছি সবাই। এটা ক্যালকুলেশনটা একটু বড়, সবাই কি ম্যাথটা বুঝছো আমাকে একটু জানাও। মানে অধিবৃত্তটা যে স্থানাঙ্কের অক্ষকে ছেদ করতে হবে এটা ফার্স্ট অফ অল বুঝতে হবে, তারপরে স্থানাঙ্কের অক্ষকে ছেদ করলে এর লিমিটটা বুঝতে হবে, এবং লাস্ট হচ্ছে মানে এটা যে কারণ এক্স অক্ষ কিন্তু 20 নম্বর হয়ে গেল আমাদের এই চ্যাপ্টার। আমি ভাবছিলাম অন্য চ্যাপ্টার শুরু করতে পারবো, কিন্তু আমি মানে এই অঙ্কগুলো করতে এত টাইম লেগে গেল, কিছু করার নাই। অঙ্কগুলো কনসেপচুয়াল আর কি, অন্যান্য অঙ্কের মতো না। 4-এর 2 পড়ো, এখানে দুইটা বক্ররেখা আছে ভেড়া, স্মার্টলি বলবা এইটা কি আর এইটা কি। x² + y² = 1, এটা কি? বৃত্ত। অধিবৃত্ত। এটা না ভাই, এটা বৃত্ত। x² + y² = r², বৃত্ত না ভাইয়া? অধিবৃত্তে মাইনাস হয় মাঝখানে। আর y² = 1 - x, এটা কি জিনিস? পরাবৃত্ত। এনিওয়ান ইন দ্য ক্লাস? এটা পরাবৃত্ত। ভেরি গুড। কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম? x অক্ষ। x অক্ষের সাপেক্ষে। এটা কি মূল বিন্দু দিয়া যাবে? না। এটা x অক্ষের ডানে যাবে না বামে যাবে? বামে যাবে। বামে যাবে। এক্সেলেন্ট। বেশ কতগুলো প্রশ্ন করে ফেললাম। এবারে আসো আমরা দুইটা পারফেক্ট চিত্র আঁকার চেষ্টা করি, স্পেশাল একটা ম্যাথ। ডাবল প্রতিস্থাপনে খুব মনোযোগ দিয়ে ম্যাথটা দেখো। 4-এর 2 স্পেশাল। আজকে যতগুলো করছি সবগুলাই স্পেশাল বলা যেতে পারে, এর মধ্যে এটা একটু বেশি স্পেশাল। তো x² + y² = 1 ভেড়া, ঠান্ডা মাথায়। এটা একটা বৃত্তের সমীকরণ, যেই বৃত্তের কেন্দ্র কত? 0 0 0 0, আর ব্যাসার্ধ কত? 1। 1। ভেড়া, একটা গ্রাফ দেখে চিত্র আঁকতে পারাটা হচ্ছে মানে একটা বিষয়। তো এখানে y² = 1 - x আছে, এটা হলো একটা পরাবৃত্ত, এটা আমরা বুঝতে পারতেছি। এটা x অক্ষের বামের দিকে যাবে, মানে এই টাইপের হবে। কোথায় যাবে, কিভাবে যাবে, এইটা বোঝার জন্য তোমরা যেটা করবা সেটা হলো প্রথমে এই পরাবৃত্তটা বলতো ভেড়া x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? দেখি তোমরা এটা পারো। x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে?
না ভাইয়া, ঠান্ডা মাথায়, এক্স অক্ষে ওয়াই শূন্য, এক্স অক্ষে ওয়াই এর মান শূন্য, তাহলে one। এক্স অক্ষে কোন বিন্দু 1,0, তার মানে এই বিন্দুতেই ছেদ করে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। মানে এই এই বৃত্তটা এটা কিন্তু 1,0, আর এই পরাবৃত্তটাও 1,0 বিন্দু দিয়েই যাবে। কেন? কারণ এক ওয়াই এর মান যদি শূন্য বসাই তাহলে এক্স এর মান 1। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? আচ্ছা, আরেকটা কথা বলতে পারবা যে এই পরাবৃত্তটা ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে? ওয়াই অক্ষকে 0,1 পরাবৃত্তটা Plus ওয়াই minus অক্ষকে 0,+1 0,-1। আমার কথা কি সবাই বুঝতেছো? এবং এই দুইটা বিন্দু বৃত্তের উপরে যে দুইটা বিন্দু সেটাও কি 0,1 আর 0,-1 না? আমার সাথে কি তোমরা একমত? জি ভাই। জি ভাইয়া। তাহলে এই পরাবৃত্তটার সমীকরণ হবে এমন, মানে চিত্রটা হবে এমন। ভয়ঙ্কর একটা চিত্র। মানে এই পরাবৃত্তটা 1,0 0,1 0,-1 এই 3 বিন্দু দিয়ে যাবে, এক্স অক্ষের বামে যাবে। এখন আমাকে বলো বৃত্ত আর পরাবৃত্ত এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কোনটা? বৃত্ত এবং পরাবৃত্ত এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কোনটা? বেরা, এই যে আমার কাছে মানব চোখের ওই যে কি আইরিশ টাইরিশ আছে না, ওরকম লাগতেছে আমার কাছে। তোমাদের কাছেও কি তাই লাগতেছে? দেখো তো। জি ভাই। তো বৃত্ত আর পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা যে ওই দুইটা চিপা হবে, এটা কি বুঝতেছো সবাই? যারা পরাবৃত্তের ইকুয়েশনটা বুঝছো কিনা আমাকে জানা। পরাবৃত্তটা এক্স অক্ষের বামে যাবে, এটা আমরা বুঝছি। আর কোন তিনটা বিন্দু দিয়ে যায় এটা বের করবা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা বের করে নিবা। তো এবার দেখি কে কে বলতে পারো। এটা হলো পরাবৃত্তের সমীকরণ, সরি হ্যাঁ এটা হলো 2, আর এটা হলো বৃত্তের সমীকরণ, এটা হলো 1। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই অংশটুকু, এটা হলো সিমেট্রিক। উপরেরটা বের করলে 2 দ্বারা গুণ করলে কি নিচেরটা পাওয়া যাবে না? সবাই কি বুঝতেছো? জি ভাই। ক্লাসের কেউ কি আসো যে বলতে পারবা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল? তার বেসিক হয়ে গেছে আমি ধরে নিই 2 ইনটু লিমিটটা কত হবে? 0 থেকে 1। 0 থেকে 1। কার ক্ষেত্রফল আগে, কে বড়? বৃত্ত। বৃত্ত। বৃত্তের ওয়াই কত বলবা একটু? √1 - x²। মাইনাস 0 থেকে 1, সরি 2 আছে। এখান থেকে কি বাদ দিব? কে কে বলতে পারবা ক্লাসে? √1 - x। ভেরি গুড। এরা এটা হলো 0 থেকে 1 পর্যন্ত বৃত্তের ওয়াই থেকে 0 থেকে 1 পর্যন্ত। আমি যদি পরাবৃত্তের ওয়াই বাদ দিই তাহলে সাদা অংশটা বাদ যাবে, তাহলে ওই লাল অংশ থেকে যায়। 0 থেকে 1 পর্যন্ত বৃত্ত করলে এই যে নান রুটির 4 ভাগের 1 ভাগ হয়, আর 0 থেকে 1 পর্যন্ত পরাবৃত্তের ইন্টিগ্রেশন করলে এই সাদা অংশটা হয়। তাহলে পুরাটা থেকে সাদা অংশটা বাদ দিলে ওই জায়গাটা থাকে। 2 দিয়ে গুণ করতেছি তাহলে নিচেরটাও পাবো। আমি মনে হয় সবাইকে বুঝাতে পারছি সবাইকে। এরা এই অঙ্কটা তো স্পেশাল, ইন্টিগ্রেশনটাও স্পেশাল। ফার্স্ট অফ অল বলো প্রথমটায় এক্স কে কি ধরতে হবে? sin θ। মানে এখানে ডাবল প্রতিস্থাপন করতে হবে আমার। x = sin θ, তাহলে dx কত? cos θ dθ। লিমিট চেঞ্জ করো। জিরো 1 0π/2। আমার মনে হয় সবাই বুঝছো তাই না? অসংখ্যবার করে আসছো। এরা এই অঙ্ক করছো তোমরা, কেউ কি বলতে পারবা কারো ইন্টিগ্রেশনের আইডিয়া যে √1 - x কে কি ধরে নিতে হবে?
জেড স্কয়ার। কারো মনে নাই এটাকে জেড স্কয়ার ধরবা, সবাই কি বুঝতেছো? জি জেড ভাইয়া। স্কয়ার, হ্যাঁ। তো মাইনাস ডিএক্স মাইনাস লিমিটটা পরিবর্তন করে নাও, এক্স জেড 0 1, 0 বসাইলে 1, 1 বসাইলে 0। এবার সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল প্রতিস্থাপনটা করি। 2 আছে বাইরে, 0 থেকে π/2, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কস থিটা ডি থিটা, আর এটা -2, আমি একটু ডানে -2 রুট 1 মাইনাস এক্স মানে কত? 1 থেকে 0 রুট জেড স্কয়ার, আর ডিএক্স মানে হইল -2z dz। এই লাইন থেকে এই লাইনটা বুঝছো প্রতিস্থাপনের? দেখো ভাইয়া 1 থেকে 0 কিভাবে হয়? দেখো জেড এর মানটা, এক্স এর মান 0 বসাও, জেড এর মান 1, এক্স এর মান 1 বসাও, জেড এর মান 0, তাহলে লিমিটটা চেঞ্জ হবে না? ভাইয়া তাহলে মানটা কি নেগেটিভে আসবে? না, ক্ষেত্রফল নেগেটিভ আসবে না। কেন বলো তো? ওই যে মাইনাস আসছে ভিতরে, বুঝতেছো? জি ভাইয়া বুঝছি। ওকে, কেউ কি বলতে পারবা এটা কত হয়? স্মার্টলি বলে ফেলো, ধুমাধুম। cos স্কয়ার cos থিটা থিটা। d থিটা cos থিটা cos থিটা cos স্কয়ার কি লাগে? হাফ 2 ইনটু লাগে। 2। ওই যে বাইরে, হ্যাঁ ভাইয়া বাইরে 2 ওয়েট করতেছে, কখন আমাকে লাগে। এই -2 বাইরে আসলে +4, রুট স্কয়ার কত হয়? z, আশা করি বুঝতেছো। রুট স্কয়ারে z হয়, আর একটা z আছে, z 2 cos স্কয়ার থিটা কত? 1 প্লাস cos 2 থিটা d থিটা। z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে z³/3, 1 থেকে 0, ও 4 আছে বাইরে। ভাইয়া তোমাদের কাছে জানতে চাই, d থিটা কে ইন্টিগ্রেট করলে কি হয়? একবারে বলো। ভাইয়া বোর্ড ব্লার। d থিটা কে ইন্টিগ্রেট কর, যারা বোর্ড কি সবাই ব্লার দেখতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আর 2-1 মিনিট যদি ঠিক হইতো তাইলে ঠিক আছে, একটু অপেক্ষা করি তাহলে। এখনো কি ব্লার দেখতেছো? ভাইয়া আপনার নেটওয়ার্ক ব্যান্ডউইথ লো বলতেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বুঝতে পারছি। আমি একটু একটু অপেক্ষা করতে হবে। এরা ব্যান্ডউইথের কি উন্নতি হইলো? জি ভাইয়া এখন বোঝা যাচ্ছে। ক্লিয়ার আছে এখন বোর্ড? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা এই পার্টটুকু শেষ করি, কারণ নাইলে আবার ভিডিওটা আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা, আমাকে বলো, ডি থিটাকে ইন্টিগ্রেট করলে থিটা, cos 2 থিটাকে ইন্টিগ্রেট হাফ sin 2 থিটা, থিটা বাইরে আনো 4/3, আপার লিমিট হইলো 0, লোয়ার লিমিট 1, এখানে π/2 -0 হাফ, π/2 বসাইলে sin π মাইনাস sin 0, -4/3, sin পাইও হচ্ছে 0, sin π/2 -4/3।
অ্যান্সারটা কি এইটাই নাকি লসাগু করছে 3 পাই মাইনাস লসাগু 8 বাই করছে মনে হয় ভাইয়া। মানে লসাগুটা হবে 3 পাই মাইনাস 8 বাই 6 এটা আছে অ্যান্সার। জি ভাইয়া। ফাইন, স্পেশাল ম্যাথটা একটু দেখে রাখো। 0 থেকে 1 পর্যন্ত বৃত্তের ইন্টিগ্রেশন থেকে পরাবৃত্তের ইন্টিগ্রেশনটা বাদ দিচ্ছি, তারপরে আমরা 2 দিয়ে গুণ করছি। ইন্টিগ্রেশনটা একটু জটিল, আদারওয়াইজ আগের ইন্টিগ্রেশন গুলো একই রকম ছিল। তো 10.7 আমাদের হয়ে গেছে। 10.7 এর ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আমি একটু বলে দিচ্ছি, যেহেতু এই চ্যাপ্টারটা শেষ। ইম্পর্টেন্ট ম্যাথ গুলো হচ্ছে ধরা 3, 4 এর 1, 2, 5, 7, 13, 16 এবং 20। এই ম্যাথ গুলা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো যেহেতু 4 আসবে এই কারণে আমি চেষ্টা করছি এই চ্যাপ্টারের সবগুলা করার, আর আজকে স্পেশাল গুলা করব। তো আমাদের মোটামুটি ইন্টিগ্রেশন শেষ হয়ে গেছে এই উইকে। এর আগে 10 এর কিন্তু পরীক্ষাগুলো নিতে পারিনি। 10.7টার উপরে একটা পরীক্ষা নিই। পরীক্ষার কোশ্চেনটা সৃজনশীল হবে না, কথাটা কেটে কেটে আসতো। 5টা ক্ষেত্রের ক্ষেত্রফল কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা যাই হোক, এক্সামের কথা বলছি 10.7। নেক্সট উইক থেকে আমরা চ্যাপ্টার 2 স্টার্ট করব, 2 এর পরে করাবো 8। ভালো থাকো সবাই।